হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11 পদস্থিতি বিদ্যার এমসিকিউ আমরা আলোচনা লাস্ট তিনটে ভিডিওতে করেছি। এবার আমরা এই ভিডিও এবং এর পরের ভিডিওতে সেট 1 এ কিছু নিউমেরিক্যালস আলোচনা করব। আমাদের সেট 1 এ অনেকগুলো নিউমেরিক্যালস রয়েছে, তার মধ্যে আমি গুরুত্বপূর্ণ অঙ্কগুলো একটু বেশি আলোচনা করব। তার কারণ হচ্ছে অঙ্কগুলো অনেক লেন্দি, ওই জন্য সবগুলো পড়ালে অনেকটা টাইম টেকিং হয়ে যাবে। ওই জন্য আমি দুটো ভিডিওতে যতগুলো সম্ভব এবং যেগুলো ইম্পর্টেন্ট হতে পারে আমাদের অ্যানুয়াল এক্সামিনেশনে সেইগুলো নিয়ে কিংবা সেই টাইপের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো সবচেয়ে প্রথমে তোমরা সেট 1 এ দেখবে সবচেয়ে প্রথম যে দুটো অঙ্ক রয়েছে, তার মধ্যে সবচেয়ে প্রথম যেটা আমাদের এমসিকিউ তে এরকম প্রশ্ন রয়েছে, যে ক্ষেত্রে তোমরা দেখতে পারবে আপেক্ষিক গুরুত্বের মান রয়েছে রূপক। তো এরকম একটা প্রশ্ন থাকবে যেখানে ধরো যে কোনো একটা ধাতু কিংবা কোনো মৌলের নাম থাকবে, তার আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকবে। যেরকম এই ক্ষেত্রে দেখো 10.5 রয়েছে রূপক, তার মানে আমি যতটা শর্টে লেখা যায় তো 10.5 রয়েছে রূপর আপেক্ষিক ঘনত্ব কিংবা আপেক্ষিক গুরুত্ব। এবার জিজ্ঞেস করেছে সিজিএস ও এসআই পদ্ধতিতে রূপর ঘনত্ব কত হবে। তো আমি তো থিওরির কথা মনে করাই, সবচেয়ে শুরুতে যেটা তোমরা পড়েছিলে সেই ক্ষেত্রে মনে করে দেখো, সেখানে বলা ছিল যে সিজিএস এর ঘনত্বের মান এবং আপেক্ষিক গুরুত্বের যে মান সংখ্যাগতভাবে দুটো কিন্তু সেম। যখন এসআই হবে তখন 1000 দিয়ে গুণ করতে হয়, কারণ সিজিএস এ জলের ঘনত্ব 1 গ্রাম পার সেমি কিউব আর এসআই তে জলের ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। তার মানে যদি আমরা প্রশ্নতে যেহেতু আমাদের রূপরি বের করতে বলেছে, তাহলে সিজিএস এ রূপর তাহলে কত হবে, তাহলে সিজিএস এর উপর যে ঘনত্ব সেটা তাহলে হবে কত 10.5 into 1 অর্থাৎ 10.5 গ্রাম পার সেমি কিউব। আর যখন আমরা এসআই এ করব তখন শুধুমাত্র আমাদের একটা 1000, যেহেতু জলের ঘনত্ব যেটা আগেই আমি বলেছি, এটা জাস্ট আমরা মাল্টিপ্লাই করে দেবো। তাহলে দেখো উত্তর তোমরা দেখো দুটোই রয়েছে, আর এখানে মাল্টিপ্লাই করার দরকার নেই, বইতে ওটাই উত্তর রয়েছে, এমনি ছেড়ে দিলেই হবে। তো এটা একটা শর্ট প্রশ্নতে আমাদের কাজে লাগবে। এবার আমরা কোশ্চেন নাম্বার 2 থেকে আলোচনা শুরু করব। 2 মার্কসের কোশ্চেনের জন্য, 2 কিংবা 3, জেনারেলি 2 মার্কসের কোশ্চেনে। তো দুয়ের ব্যাগের প্রশ্ন তোমরা নিজেরা পড়বে, আমি মেইন পয়েন্টটাই বলছি। সংকর ধাতু রয়েছে যেখানে তামা এবং সীসা রয়েছে, আর তাদের ভর দেওয়া রয়েছে, সংকর ধাতুর ভর এবং আয়তন দেওয়া রয়েছে। তামা এবং সীসা ইন্ডিভিজুয়াল যে আয়তন সেইটা জিজ্ঞেস করা হয়েছে, তামার আপেক্ষিক গুরুত্ব আর সীসার আপেক্ষিক গুরুত্ব দেওয়া হয়েছে। যেহেতু তামা এবং সীসার আপেক্ষিক গুরুত্ব দেওয়া রয়েছে, তার মানে ইনডাইরেক্টলি তাদের ঘনত্ব দেওয়া হয়েছে, কারণ সিজিএস এর তো সেই একই মানই হবে। তো এই জন্য আমরা সবচেয়ে প্রথমে যে তথ্যগুলো রয়েছে, প্রথমটা অর্থাৎ আমি কপারের জন্য বলছি, সেটাকে আমি এসইউ লিখলাম কপারের জন্য। তার মান কত দেওয়া রয়েছে সেটা হচ্ছে 8.89, আর সীসা রয়েছে তারপর। তো সীসার জন্য মান যা রয়েছে বইতে 11.37। তাহলে আমরা ঘনত্ব বের করতে পারবো। তাহলে ঘনত্ব কত হবে, সিজিএস এই মানটাই থাকবে, আর সীসার জন্য যদি সিজিএস এ করছি তাহলে 1 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। এবার আমাদের প্রশ্নতে কি বলেছে না, তামা এবং সীসা আয়তন বের করতে হবে। তাহলে আমরা কাজ করব, এই তামা এবং যে সীসা রয়েছে তাদের আয়তন কিছু একটা ধরে নেব। ধরা যাক তামার আয়তন V1 ও সীসার আয়তন V2। তাহলে V1 আর V2 দুটোই থাকলো। তো আমাদের প্রশ্নে দেখো মোট আয়তনের কথা লেখা আছে, সেটা কত না 30 ঘন সেমি, তো দেখতে পারো। আর মোট ভর রয়েছে কত 320। তাহলে মোট ভরটা আমরা লাগাবো। তাহলে শর্ত অনুসারে কিংবা প্রশ্ন অনুসারে ভর কি হয় না, ভরের ঘনত্ব ইনটু আয়তন। তাহলে প্রথম ক্ষেত্রে কত হবে 8.89 কপারের ক্ষেত্রে,
তারপরে সীসার ক্ষেত্রে দুটো মিলে কত আসবে 320। তাহলে এটা একটা সমীকরণ। আর প্রশ্নে দেওয়া রয়েছে সংকর ধাতুর আয়তন, তার মানে তামা আর সীসা দুটো মিলে কত রয়েছে, তো সেটা রয়েছে 30। দেখো দুটো সমীকরণ চলে এসেছে v1 v2। এবার শুধুমাত্র সমাধান করো, তোমরা যে কোনো পদ্ধতিতে করতে পারো, আমি সমাধানে যাচ্ছি না, আমি লেন্দি করতে চাই না ভিডিও। তো এখানে দুটো সমীকরণ রয়েছে, তোমরা যেভাবে খুশি অপনয়ন, তুলনামূলক পদ্ধতি কিংবা বজ্রগুণন যেরকম খুশি সমাধান করো, v1 v2টা পেলেই করো। তাহলে এখান থেকে v1 আর v2 কত পাওয়া যাবে সেটা বলে দিচ্ছি আমি। বইতেও রয়েছে উত্তর 8.50 ঘনসেমি এবং v2 পাওয়া যাচ্ছে 21.49 ঘনসেমি। তোমরা নিজেরা করে অ্যানসার ভেরিফাই করতে পারো। এবার আমরা কোশ্চেন নাম্বার 3 4 পরপরই আলোচনা করব, কারণ দুটোই আমাদের লাগবে। 3 তে দেখবে একটা পাত্রে 1.8 আপেক্ষিক গুরুত্ব সম্পন্ন সালফারিক অ্যাসিড নেওয়া হয়েছে 90 গ্রামের, এর সঙ্গে 90 গ্রাম জল মেশানো হয়েছে, তাহলে একটা মিশ্রণ তৈরি করা হয়েছে। তাহলে আয়তনের সংকোচন হবে, সেই সংকোচনের পরিমাণ জিজ্ঞেস করেছে, সেটা সিজিএস এ। আর মিশ্রণের আপেক্ষিক গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 1.5। এইটাকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব? তো সবচেয়ে প্রথম হচ্ছে সালফারিক অ্যাসিডের যে আপেক্ষিক গুরুত্ব সেটা দেখো প্রশ্নে দেওয়া রয়েছে, সেটা আমরা আগে লিখব। তার মানে সালফারিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব যেটা রয়েছে সেটা আমরা H2SO4 এ এইটাকে আমরা S1 ধরে নেব, ঠিক আছে? তার মান কত 1.8। তাহলে H2SO4 এর ঘনত্ব সিজিএস এ পেয়ে গেলাম। নেক্সট কাজ, ভর বের করতে পারবো, কারণ এখানে যদি আমরা প্রশ্ন দেখি H2SO4 এর ভর কত রয়েছে, না H2SO4 এর ভর বলা রয়েছে কত 90 গ্রাম। তো ভর রয়েছে, ঘনত্ব রয়েছে, তাহলে আয়তন পাওয়া যাবে। তাহলে H2SO4 এর আয়তন কত হবে, না আয়তন সমান হবে m1/ρ1 অর্থাৎ 20/1.8, পাওয়া গেল কত 50 ঘনসেমি। এরপর 90 গ্রাম জলে আয়তন বের করব। জলের ঘনত্ব সিজিএস আমরা জানি 1, তাই কত আসবে 90 ঘনসেমি। তাহলে H2SO4 প্লাস জল, এর আয়তন কত হবে, না দুটোকে আমরা যোগ করে নেব, সেটা কত 50 প্লাস 90, তাহলে 140 ঘনসেমি। নেক্সট কি কাজ, না এই যে মিশ্রণ রয়েছে ভরের যোগফল কত 90, একটা 90 ছিল অলরেডি, একটা 90 আছে, আর একটা আবার 90, কারণ এখানে প্রশ্ন দেখো আমাদের এখানে প্রশ্নে বলা রয়েছে 90 গ্রাম জল মেশানো হয়েছে আর 90 গ্রাম সালফারিক অ্যাসিড মেশানো হয়েছে। তো এখানে লক্ষ্য করে দেখো আমরা এই ক্ষেত্রে যেটা আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে, আচ্ছা এই ক্ষেত্রে দেখো আমাদের একটা ছোট্ট মিস্টেক হয়েছে এখানে। সালফারিক অ্যাসিডের ভর কিন্তু প্রশ্নে 90 গ্রাম দেওয়া ছিল, সেটা আমি মিস করে গেছি, এটা 20 নয় 90, না 50 তো আসবে না, সরি এটা 90 দেওয়া ছিল, নাহলে তো 50 আসছে না। এই জন্য আমি 20 ভাবলাম, 90 প্লাস 90, সালফারিক অ্যাসিড 90 গ্রাম, জল 90 গ্রাম, তাহলে মোট কত হবে 180 গ্রাম। তো প্রশ্নে কি বলেছে, মিশ্রণে সেই আয়তনের সংকোচনের পরিমাণ। তাহলে প্রথম কি কাজ করতে হবে, না মিশ্রণের ঘনত্বটা বের করতে হবে। তাই মিশ্রণের ঘনত্ব কি করে বের করব, আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে। তাহলে মিশ্রণের ঘনত্ব হবে
আয়তন কত না মিশ্রণের আয়তনের প্রয়োজন নেই যেহেতু আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে আপেক্ষিক গুরুত্ব কত 1.5 আর সিজিএস এ করছি ওই জন্য 1 দিয়ে মাল্টিপ্লাই তাহলে এটা হবে 1.5 গ্রাম পার সেমি। তোমরা লক্ষ্য করে দেখো মিশ্রণের ভর রয়েছে মিশ্রণের ঘনত্ব রয়েছে তাহলে আমরা কি করতে পারি মিশ্রণের আয়তন বের করতে পারি। তাহলে আয়তন কি করে বের করতে পারবো না আমরা জানি ঘনত্ব হয় ভর বাই আয়তন তাহলে ভর বাই ঘনত্ব তাহলে m বাই 1.5 m কত 180 বাই 1.5 তো ডিভাইড করলে আসছে 120 ঘন সেমি। তো প্রশ্ন জিজ্ঞেস করেছে দেখো মিশ্রণের আয়তনের সংকোচনের পরিমাণ বা আয়তন কত ছিল 140 আর মিশ্রণের আয়তন এখন কত আগে যেটা তোমরা দেখলে সেই ক্ষেত্রে কত হচ্ছে না 180 তাহলে এখন কত হয়ে গেছে না 120 তাহলে সরি 180 বলছি 140 তার আগে ছিল 140 এখন হয়ে গেছে 120 তাহলে মিশ্রণের আয়তন সংকোচনের পরিমাণ সমান 140 মাইনাস 120 অর্থাৎ 20 সেন্টিমিটার কিউব। তো দেখো তোমাদের এখানে উত্তর রয়েছে 20 সেন্টিমিটার কিউব। পরের প্রশ্ন যেটা কোশ্চেন নাম্বার 4 এ রয়েছে একটু অন্যরকম রয়েছে একটা কৈশিক নলের ভর নিয়ে প্রশ্ন রয়েছে। দেখো ভর দেওয়া রয়েছে পারদ প্রবেশ করানো হয়েছে সেই যে পারদ প্রবেশ করানো হয়েছে তখন তার ভর হয়েছে কত মানে পারদ প্রবেশ করানোর পর ভর হয়েছে 4.925 আর যে পারসূত্রকে প্রবেশ করানো হয়েছে তার লেন্থ হচ্ছে 3.435 সেন্টিমিটার। তবে নলের রন্ধ্রের গড় ব্যাস কত পারদের আপেক্ষিক গুরুত্ব দেওয়া রয়েছে। পারদের যেহেতু আপেক্ষিক গুরুত্ব দেওয়া রয়েছে তার সিজিএস এর ঘনত্ব সেটাই হবে তো সেটা একটা ডেটা থাকছে আমাদের কাছে। তাহলে আমরা যে রন্ধ্রটা থাকছে সেই রন্ধ্রে ব্যাসের কথা জিজ্ঞেস করা হয়েছে সেই ব্যাসটাকে নির্ণয় করতে হবে। তো আমরা কিভাবে অ্যাপ্রোচ করব আমরা সবচেয়ে প্রথমে যে ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলোকে আগে লিখতে হবে আমাদের অর্থাৎ সবচেয়ে প্রথম যেটা আমাদের এখানে রয়েছে সেটা হচ্ছে কৈশিক নলের ভর রয়েছে তো সেইটা আগে আমরা লিখে নেব যে কৈশিক নলের তো ভর হচ্ছে 4 তোমরা প্রশ্ন দেখো ভালো করে 4.576 গ্রাম। কৈশিক নলের ভর পারসূত্র প্রবেশ করালে নলটির ভর কত হচ্ছে 4.925 তাহলে এখান থেকে ইজিলি আমরা পারদের ভর পেয়ে যেতে পারি সেটাকে আমরা m বলতে পারি। এটাকে বিয়োগ করলে আসছে 0.394 গ্রাম। পারসূত্রের দৈর্ঘ্য দেওয়া রয়েছে h তার মান কত রয়েছে 3.435 সেন্টিমিটার। জিজ্ঞেস করেছে কি নলের রন্ধ্রের কত না ব্যাসার্ধ জিজ্ঞেস করেছে। তো প্রশ্নটা ভালো করে দেখো সেখানে জিজ্ঞেস করেছে নলের রন্ধ্রের ব্যাসার্ধ অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছে ব্যাসার্ধ বের করতে পারলেই আমরা 2 দিয়ে গুণ করলেই ব্যাস পেয়ে যাব। তাহলে আমরা কি করব না ধরি নলের
জলের রন্ধ্রের ব্যাসার্ধ আর আর ঘনত্ব আমাদের রয়েছে, কারণ S যদি 13.6 হয় তাহলে স্বাভাবিকভাবে CGS এর ঘনত্ব সেই ভ্যালুটাই হবে, শুধু ইউনিট থাকবে। তো এই ক্ষেত্রে আমরা আয়তন কি না ভর বাই ঘনত্ব। তো ভর আমাদের কাছে রেডি আছে 394 আর ঘনত্ব 13.6। তো এটাকে ডিভাইড করলে যে ভ্যালুটা আসছে তোমরা ক্যালকুলেটরে চেক করতে পারো 0.02566 ঘন সেমি। এবারে নল যেহেতু অর্থাৎ চোঙ সিলিন্ডার, তার আয়তন কত হয় পাই আর স্কয়ার এইচ। এই যে পাই আর স্কয়ার এইচ, এইটা তাহলে কত? এই যে প্রশ্নে যেটা বেরোলো আমাদের 0.025, এইচ এর ভ্যালু দেওয়া রয়েছে, পাই তোমরা জানো, আর বের করো। তাহলে কি করব? r equals to 0.025 বাই কত? পাই এইচ। তাহলে দেখো পাই আর এইচ আমরা ভ্যালুগুলো জানি। তোমরা কি করবে? পাই equals to 3.14 আর এইচ equals to এই যে 3.435 বসাবে। বসালে মান কত আসছে? 0.04877 সেন্টিমিটার। যেহেতু বলেছিল রন্ধ্রের গড় ব্যাস, তাহলে গড় ব্যাস কত হবে না গড় ব্যাস রন্ধ্রের অর্থাৎ 2r। তো এটাকে গুণ করলে কত আসছে? 0.09754 সেন্টিমিটার। তো এটা পাওয়া যাচ্ছে। তো এটা এখান থেকে কমপ্লিট হলো। এবারে কোশ্চেন নাম্বার 5 সহজ, কিন্তু জাস্ট আমি কিভাবে করবে বলে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 5 আর 6। তো কোশ্চেন নাম্বার 5 এ দেখবে আমাদের বিকারে 4 সেন্টিমিটার গভীরে পারদ রয়েছে, তার উপরে 12 সেন্টিমিটার গভীরে জল রয়েছে। তাহলে যখন আমরা মোট চাপ বের করব তখন স্বাভাবিকভাবে বায়ুমণ্ডলে চাপ নিতে হবে, জল স্তম্ভে চাপ নিতে হবে আর পারদ স্তম্ভে চাপ নিতে হবে। কারণ যেহেতু বায়ুমণ্ডলে, তাহলে বায়ুমণ্ডলের চাপটা কিন্তু থাকবে। তো এই ক্ষেত্রে কি কি দেওয়া রয়েছে যদি আমি ডেটার কথা বলি, তো h1 দেওয়া রয়েছে, মানে উচ্চতা রয়েছে পারদের ক্ষেত্রে, আর তার পারদের ঘনত্ব সেটাও আমরা জানি আর রয়েছে। আর জলের ক্ষেত্রে হাইটটা রয়েছে কত? 12 সেমি। আর জলের ঘনত্ব তোমরা জানো। জিজ্ঞেস করেছে বিকারের তলদেশে মোট চাপ কত। তো আমরা কিভাবে বের করব? আমরা লিখব যে বিকারের তলদেশে মোট চাপ কত হবে? না প্রথম হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। তাহলে প্রথম হচ্ছে বায়ুমণ্ডলের চাপ, তারপর জল স্তম্ভের চাপ, জল যেহেতু রয়েছে, তারপর হচ্ছে আমাদের যে পারদ, তো সবার সমষ্টি দিতে হবে। পারদ স্তম্ভের চাপ সবগুলো অ্যাড হবে। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলের চাপের মান বসাতে হবে। এটা হয়ে গেল বায়ুমণ্ডলের চাপের মান, জাস্ট গুণ করতে হবে। জলের ক্ষেত্রে রো জি এইচ, অর্থাৎ রো হচ্ছে 1, জি বসাবো, এইচ তো দেওয়াই হয়েছে, সেটা হচ্ছে এই যে সরি এইটা h2 টা অর্থাৎ 12। তোমরা আগে বাস্তবের চাপটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। পরেরটা হচ্ছে 6, 13.6, 980। তো জাস্ট গুণ করে যোগ করা, উত্তর আসছে 1.078 10 to the power 6 ডাইন পার সেমি স্কয়ার। তো এইভাবে অ্যাপ্রোচটা করবে। কোশ্চেন নাম্বার 6 যেটা রয়েছে, এখানে একটা শর্ত দেওয়া হয়েছে। দেখো প্রমাণ বায়ুমণ্ডলের চাপের মান দেওয়া হয়েছে, আবার বলছে জলে কত গভীরতার চাপ বায়ুমণ্ডল চাপের 3 গুণ হবে, মানে বায়ুমণ্ডলের যে চাপটা তার 3 গুণ হবে। তার মানে কি? এইটা আমি একটু হিন্টস তোমাদের দিয়ে দিচ্ছি। জলের গভীরতার জন্য
আর বায়ুমণ্ডলের চাপ তো তোমরা দেখো বলাই রয়েছে, বায়ুমণ্ডলের চাপের মান তো দেওয়াই রয়েছে। কত গভীরতায় থাকলে মানে এই দুটো চাপ মিলে প্রমাণ বায়ুমণ্ডলের চাপে 3 গুণ হবে কত গভীরতায়। তো এখান থেকে সিম্পল লজিক আমরা এইচটা যদি বের করি তাহলে এইটা আসছে। তাহলে দেখো তোমাদের p এর ভ্যালু দেওয়া হয়েছে অর্থাৎ 10 টু দি পাওয়ার 6, এটা প্রমাণ বায়ুমণ্ডলের চাপ না হলে জাস্ট বায়ুমণ্ডলের চাপ দেওয়া হয়েছে জেনারেল ভ্যালুটা। আর রো জলের ক্ষেত্রে জানি, এই ক্ষেত্রে কিন্তু পাওয়াতে বসানো যাবে না, এটা জলের কত গভীরতায় জিজ্ঞেস করা হয়েছে। এটা কিন্তু সলভ করলে কত আসছে 2040.8 সেন্টিমিটার, অর্থাৎ এটা মিটারে 20.408। এটা করবে। নেক্সট যে প্রশ্ন আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 8। একটা জল ভর্তি শঙ্কু রয়েছে, তার উচ্চতা রয়েছে 50 সেন্টিমিটার, ভূমির ক্ষেত্রফল 20 বর্গ সেন্টিমিটার। শঙ্কুটাকে যে ভূমিটা তাকে টেবিলের উপরে বসানো হয়েছে। টেবিলের উপর শঙ্কুর জলের ঘাত কত? খুবই ভালো প্রশ্ন, এরকম প্রশ্ন হতে পারে ফাইনালে। তো এটা করার সময় এটা মাথায় রাখতে হবে। আমি জাস্ট সিম্পল একটা ডায়াগ্রাম আঁকছি জাস্ট বোঝানোর জন্য। এটাকে ভূমিতে রাখা রয়েছে, তাহলে একটা বুঝতে পারছো একটা হাইট থাকছে, সে হাইটটা বলাই রয়েছে যে 50 সেন্টিমিটার, যা দেখতে পাচ্ছি প্রশ্নে। আর ভূমির ক্ষেত্রফলটা রয়েছে কত? সেটা হচ্ছে 20 সেন্টিমিটার স্কয়ার। তো এই ক্ষেত্রে যেটা রয়েছে আমাদের ভ্যালু, তোমার যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে বের করতে বলেছে প্রযুক্ত ঘাত কোথায় না টেবিলের উপর শঙ্কুর জলের ঘাত। ঠিক আছে, তাহলে শঙ্কুর জলের ঘাতটা আমাদেরকে নির্ণয় করে দেখাতে হবে। তো এই জন্য আমরা প্রথমে p বের করব। তো p সমান কত হয় না তোমরা জানো, p সমান হয় h রো g। তো যেহেতু এখানে h তো দেওয়াই রয়েছে হাইট, সেটা হচ্ছে 50, জলের ঘনত্ব আমরা জানি, আর g এর মান আমরা জানি সিজিএস এ 980। তাহলে এটা হচ্ছে ডাইন পার সেমি স্কয়ার p। কিন্তু এখানে জিজ্ঞেস করেছে কি প্রযুক্ত ঘাত শঙ্কুর জল দ্বারা, তাই লেখা আছে। তাহলে আমরা যদি এখানে করি তাহলে শঙ্কুর জল দ্বারা প্রযুক্ত ঘাত, তাহলে ঘাত হচ্ছে এক ধরনের পদ, ঘাত বল যেটা বলছি আমরা এই ক্ষেত্রে। তো ঘাত কি হবে অর্থাৎ f কি হবে p ইনটু a। তো p হচ্ছে যেটা লিখেছি আমি এখানে, আর ক্ষেত্রফল তো দেওয়াই রয়েছে কত 20 বর্গ সেমি। তাহলে এটা উত্তরটা গুণ করলে ডাইনে বেরোচ্ছে, আর নিউটন করা যাবে কারণ ডাইন থেকে নিউটন আমরা জানি 1 নিউটন হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ডাইন। তাহলে 98 ইনটু 10 টু দি পাওয়ার 9.8 নিউটন। তো এখান থেকে এই ব্যাপারটা করা যায়। নেক্সট যে প্রশ্ন আমরা করব তার পরের প্রশ্নটাই, সেটা তোমরা লক্ষ্য করে দেখো। সেই ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 9। তো কোশ্চেন নাম্বার 9 এ দেখবে আমাদের এখানে এই টাইপের প্রশ্নগুলো আগে খুব হতো পরীক্ষায়। তো সহজও, শুধু ফর্মুলা মাথায় রাখলেই পারবে তোমরা। হাইড্রোলিক প্রেসের অঙ্ক 9, 10, 11 আমি তিনটেই চেষ্টা করছি একটু হিন্টস দিয়ে তোমাদের আলোচনা করে দিতে, তোমরা শুধু ক্যালকুলেশনটা করবে। তো কোশ্চেন নাম্বার 9 এ দেখবে হাইড্রোলিক প্রেস স্বাভাবিক একটা বড় পিস্টন, একটা ছোট পিস্টন থাকবে। তো সাধারণত তাদের ব্যাস কিংবা ব্যাসার্ধ দেওয়া থাকবে। এবারে ছোট পিস্টনে কি পরিমাণ বল প্রয়োগ করলে বড় পিস্টনে একটা ঘাত উৎপন্ন হবে, কিংবা বড়তে কত উৎপন্ন হয়েছে তাহলে ছোটতে কত ছিল। তো এরকম প্রশ্ন আর কি। তো একই জাতীয় প্রশ্ন আর কি, একই টাইপেরই প্রশ্ন, একটা শিখলেই তোমরা সবগুলোই পারবে। তো সবচেয়ে প্রথম হচ্ছে কি না আমরা এই ধরনের অঙ্ক যখনই করব তখন ওই বড় পিস্টন ছোট পিস্টন দুটো যেহেতু থাকে, তোমরা ওই পিস্টনের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবে। সবচেয়ে প্রথম কাজ হচ্ছে এটাই। তাহলে বড় পিস্টনের ক্ষেত্রফল আর এটা হচ্ছে ছোট পিস্টনের ক্ষেত্রফল। এই বড় পিস্টনের ক্ষেত্রফলকে বিটা আর আলফা। তো আমি একবার এটা বলে দিচ্ছি, তাহলে অন্য সময় আমি সরাসরি তাহলে বিটা আলফা লিখব। পরীক্ষাতে তোমরা লিখে দেবে বিটা মানেই বড়, মাথায় রাখো আর কি। তো এগুলো দেখো ব্যাস রয়েছে, তো সেখান থেকে ব্যাসার্ধ সরাসরি 2 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে অত বর্গ সেমি। আর এটা রয়েছে কত 5, স্বাভাবিক ছোট, ওই জন্য ব্যাসার্ধ দুটোই কম। এই দুটো প্রথম হচ্ছে কাজ বের করা। প্রশ্ন দেখবে বড় পিস্টনে
দেওয়া রয়েছে কত ঘাত উৎপন্ন হয়েছে, সারা মান রয়েছে কত, 39,690 নিউটন কত রয়েছে। তাহলে এখানে আমরা F2 এর মানটা পেলাম। যেহেতু এগুলো সিজিএস এ রয়েছে এই জন্য আমরা এটাকে কি করছি, 39690 10 টু দি পাওয়ার 5 ডাইন অর্থাৎ সিজিএস এ কনভার্ট করে নিলাম, এটা করলাম। এবার তোমরা ভালো করেই জানো পাস্কালের সূত্রটা আমরা দেখেছিলাম যে আবদ্ধ ক্ষেত্রে যেটা ছিল, আবদ্ধ প্রবাহের ক্ষেত্রে কোন এক জায়গাতে বল প্রয়োগ করলে বা সেই ক্ষেত্রে যে চাপটা সেটা সমানভাবে সর্বত্র কি হবে, সঞ্চারিত হবে। তার মানে আমরা বলতে পারি যদি ছোটর জন্য এটা চাপ হয় তাহলে বড়র জন্য এটা হবে, আর দুটো সমান হবে। তাহলে কিসের মান প্রয়োজন, F1 এর মান প্রয়োজন। তাহলে F1 সমান কত না F2 ইনটু আলফা বাই বিটা। তো এবারে আমি আর মান বসাচ্ছি না, দেখো F2 এর মান রয়েছে প্রশ্নে, আলফা বিটাও রয়েছে, বসালে সিজিএস এ বের হবে কত ডাইন। তো যেহেতু তোমরা উত্তর দেখবে নিউটনে আছে, যত ডাইন বের হবে তাকে কি করব আমরা 10 টু দি পাওয়ার 5 দিয়ে ডিভাইড করে দেব, তাহলে নিউটন পেয়ে যাব। তো তোমরা করবে, আশা করি সমস্যা হবে না। এবার আমরা কোশ্চেন নাম্বার 10 এবং 11 দুটোই আলোচনা করে নেব, দুটোই একই জাতীয় প্রশ্ন। আমি শুধু একটু হিন্টস দিয়ে দিই তোমাদের, তাহলে তোমরা নিজেরাই করতে পারবে। তোমরা প্রশ্নটা কতক্ষণ পড়ে নাও আমি বোর্ডটা মুছতে মুছতে। তো এই ক্ষেত্রে দেখবে যে ডেটাগুলো দেওয়া রয়েছে আমাদের, সেটা হচ্ছে প্রশ্নে দেখবে বলা রয়েছে হাইড্রোলিক প্রেসের লিভারের দুই বাহুর দৈর্ঘ্য 20 এবং 100। অর্থাৎ আমাদের থিওরি পড়ার সময় মনে করে দেবো যেটাকে x এবং y ধরা হয়েছিল। যদি কেউ ভুলে গিয়ে থাকো হাইড্রোলিক প্রেস থিওরিতে তোমাদের বইতে খুলে দেখবে সেখানে x y ছিল। তাহলে কি কি আর ব্যাসার্ধ দেওয়া রয়েছে, আর কি দেওয়া রয়েছে না 196 নিউটন একটি বল লিভারের হাতলে প্রয়োগ করা হলো, অর্থাৎ ছোট। তাহলে বড় পিস্টন কিংবা যে লিভার যেটা রয়েছে সেই ক্ষেত্রে প্রযুক্ত ঘাত কি হবে, জাস্ট আগের প্রশ্নের জাস্ট একটু চেঞ্জ হয়েছে। তাহলে কি কি ডেটা রয়েছে আমি জাস্ট একটু বুঝিয়ে দিই, একটু হিন্ট দিয়ে দিই, তোমরা সলভ করতে পারবে। এখানে x দেওয়া রয়েছে, প্রশ্নটা দেখো x দেওয়া রয়েছে, আর y দেওয়া রয়েছে সেটা হচ্ছে 100 সেন্টিমিটার। বড় পিস্টনের যে ব্যাসার্ধ আর এই রয়েছে, তার মানে বড় পিস্টনের যে ক্ষেত্রফল সেটা কত হবে, যেহেতু 60 ছিল তাহলে এখানে দেখো দেওয়া রয়েছে একটা ব্যাসার্ধই দেওয়া রয়েছে, তার মানে ব্যাস 60, তাহলে ব্যাসার্ধ 30 আর আরেকটা রয়েছে কত 3, তাহলে আলফা হবে পাই 3 স্কয়ার। আগের অঙ্কটা দেখো ব্যাস দেওয়া ছিল তাই 2 দিয়ে ভাগ করতে হয়েছে, এখানে ব্যাসার্ধ সেই জন্য অ্যাজ ইট ইজ থাকছে, কারণ সূত্র তোমরা জানো পাই আর স্কয়ার। এইবার আমাদের কাজ হচ্ছে ছোট পিস্টনের জন্য যেটা রয়েছে W এর ভ্যালু যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 196 নিউটন রয়েছে। তো ছোট পিস্টনের উপরে যে ক্রিয়াশীল বল সেটা কত হবে না, ছোট তোমরা লিখে নাও পিস্টনের উপর তাহলে ক্রিয়াশীল বল কত না, তার নাম দিচ্ছি F1। তাহলে F1 সমান হচ্ছে থিওরিতে তো দেখবে এইটা রয়েছে। তাহলে দেখো W এর মান রয়েছে, x y এর মান রয়েছে, শুধু মানটা বসাবে, মানটা বসিয়ে কত যা পাবে সেটা লিখে দেবে। এইবারে বড় পিস্টনের উপর ঘাত জিজ্ঞেস করেছে, অর্থাৎ ক্রিয়াশীল বলই সেটাও, তো সেটা কত হবে F2, তাহলে F1 ইনটু বিটা বাই আলফা। তাহলে দেখো F1 এর মান এখানে পেয়ে গেলে গুণ করে, তাহলে এই মানটা অর্থাৎ W ইনটু y বাই x তার সঙ্গে বিটা বাই আলফা, বিটা আলফা রয়েছে, প্লাস বসিয়ে দিলে তোমাদের উত্তর কিন্তু হয়ে গেল। তো তোমরা করবে ক্যালকুলেশন, উত্তর অবশ্যই মিলবে, আমি করে দেখেছি উত্তর মিলছে। তো এখানে উত্তর আসছে কত 9.8 10 টু দি পাওয়ার 4 নিউটন। তোমরা ক্যালকুলেশন করে মেলাবে, কিন্তু একটা কথা বলে রাখি গুণ করার পর যেটা পাওয়া যাবে সেটা ডাইনে পাওয়া যাবে, উত্তর নিউটনে আছে, কারণ সেটাকে 10 টু দি পাওয়ার 5 দিয়ে ডিভাইড করতে হবে, এটা যেন মাথায় থাকে। পরীক্ষাতে কিছু না বলা থাকলে তোমরা ডাইনেও রাখতে পারো, কিন্তু চেষ্টা করবে উত্তরগুলো সবসময় যে কোনো অঙ্ক হোক না কেন এসআইতে বের করা, ওটাই নিয়ম। 11 দাগে দেখো প্রশ্নতে সেই হাইড্রোলিক প্রেসের অঙ্ক, যেহেতু হাইড্রোলিক প্রেসের অঙ্ক আগে আসতো, সেই ব্যাস রয়েছে, তাহলে ব্যাসার্ধ আমরা যদি ভাগ করে বের করে নেব। তো দৈর্ঘ্য রয়েছে লিভারে আরম্ভ বিন্দু থেকে সে 25 সেন্টিমিটার দূরে রয়েছে ছোট পিস্টন, বড় পিস্টনে 600 নিউটন করা হয়েছে, তো লিভারের অন্য প্রান্তে কতটা হবে মানে ছোট দিকে আর কি। তো এই অঙ্ক করার সময় আমরা যে আগের মতোই পদ্ধতি নেব, ছোট পিস্টনের যে ক্ষেত্রফলটা বের করে নেব,
এটা বড় পৃষ্ঠটা বের করে নেব, এইটা সবগুলো থাকছে, এইটাও ছিল সেমি স্কয়ারে, এইটাও ছিল সেমি স্কয়ারে, আর এইগুলো সব সেমি স্কয়ার, যেরকম ভ্যালু ওরকমই ধরলাম আমরা। y ইকুয়ালস টু রয়েছে কত 1.5 মিটার, অর্থাৎ 150 সেন্টিমিটার। এবারে আরম্ভ থেকে যে দূরত্ব সেটা কত বলেছে না, পিস্টনের দূরত্ব আরম্ভ বিন্দু থেকে রয়েছে ছোট পিস্টন, সেটা রয়েছে 25 সেমি, আর বড় পিস্টনে যে উৎপন্ন ঘাত সেইটা রয়েছে 600 নিউটন। তো 600 নিউটনকে ডাইনে করলে এটা আসবে, তো 600 * 10⁵ ডাইন। নেক্সট কি করব তাহলে না, চাপ যেটা F1/α = F2/β, তাহলে F1/α = F2/β। তাহলে এখান থেকে F1 কত হবে না, F2 * α/β। এবার দেখো এই যে α/β যেটা রয়েছে এটা তো পেলাম, লিভারের যে কার্যনীতি হচ্ছে আরম্ভ সাপেক্ষে, তো সেটা কি বলতে পারি আমি, W * y = F * x। কোথা থেকে পেলাম এটা, এটা লিভারের কার্যনীতি থেকেই পাওয়া যাচ্ছে। তাহলে এখানে x তো দেওয়াই ছিল, x তো প্রশ্নে দেওয়া রয়েছে আরম্ভ থেকে এদিকে কত দূরত্ব, তাহলে আরম্ভ থেকে ওই প্রান্তেরটা যদি কথা ভাবা হয়, যেমন দাড়িপাল্লার ক্ষেত্রেও দেখবে একদিকে রাখছি আমরা, একদিকে বাটকারে রাখছি, তাহলে আরম্ভ থেকে যে দূরত্ব আর যে ভর আর এদিকেও দুটো কিন্তু সমান। তাহলে এই নীতিটা যদি এখানে লাগাই আমরা, তাহলে W সমান কত হচ্ছে F1 * x/y। এবারে F1 * x/y, F1 এর মান এখানে রয়েছে, তাহলে সেটা কত হবে F2 α/β * x/y। তোমরা এবার একটু প্রশ্নতে লক্ষ্য করে দেখো, তোমাদের কাছে সব মানগুলো রয়েছে, y এরও মান রয়েছে, x এরও মান রয়েছে, দেখো xy আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, α β α আর f2 জাস্ট ভ্যালু বসালেই উত্তর পাওয়া যাচ্ছে কত 10⁵ ডাইন। 10⁵ ডাইন মিন্স 1 নিউটন। তাহলে দেখো কত, মানে ওই ফর্মুলাটা ডিরাইভ করে দিলেই সেখান থেকে শুধু ভ্যালু বসালেই আমাদের কিন্তু কাজ হয়ে যাচ্ছে। সেটা তোমরা মাথায় রাখো। আর এই ভিডিওতে আর তিনটে অঙ্ক আলোচনা করব, সেটা হচ্ছে 12, 13 এবং 15। তো সেটা হচ্ছে আমরা 12 দাগের যে প্রশ্নটা রয়েছে সেখানে দেখো সেই হাইড্রোলিক প্রেসারই প্রশ্ন রয়েছে। তো এই প্রশ্নটা যখন করবে, এখনই যে ফর্মুলাটা আমরা এখানে ইউজ করেছি এই ফর্মুলাটাই তোমরা মাথায় রাখবে। শুধু আমি বুঝিয়ে দিচ্ছি, এই ফর্মুলাটাই কি আছে এখানে না, এই যে F1 * x ছিল F2 * α/β x/y। তোমরা প্রশ্নতে লক্ষ্য করে দেখো, যদি একটু বুদ্ধি লাগাও, এই জিনিসটা আমরা এইভাবে লিখেছি। তো এই অঙ্কটা দেখো যান্ত্রিক সুবিধা জিজ্ঞেস করেছে, সেই যান্ত্রিক সুবিধা হয় F2/W এইটা। তাহলে F2/W কত হচ্ছে না β/α * y/x। তোমরা প্রশ্নতে লক্ষ্য করে দেখো সব মানগুলো দেওয়া রয়েছে, কারণ β = α তোমাদের প্রশ্ন দেওয়া রয়েছে 16² 3²। তাহলে β/α মান পেয়ে গেলাম। আর y এবং x এর মানের কথা যেটা রয়েছে সেটা দেখো, x হচ্ছে 4। তোমরা প্রশ্নটা একটু ভালো করে দেখো, সেখানে দেখে নাও 9:4 রয়েছে অনুপাত। তার মানে আমরা এইভাবে না লিখে এইভাবে লিখলে ভালো হতো, যেহেতু অনুপাত রয়েছে মান সেটা নয়, এভাবে লেখাটা ঠিক হবে, আর একটা ভুল হবে। তাহলে 9:4 এদিকে হচ্ছে 16:3। তো এইখানে আমরা ব্যাসের অনুপাত রয়েছে 16:3, কিন্তু ব্যাসের অনুপাত যেহেতু 16:3 রয়েছে, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে, স্কয়ার করতে হবে। আর পাইটা তো দুদিকে কেটে যাচ্ছে, তাহলে বুঝতে পেরেছো কেন লেখা আছে স্কয়ার? নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমাদের মনে হতে পারে যে স্যার এইটা হবে না, এইটা কেন, এটা ব্যাসের। আর ক্ষেত্রফল কি হয়, পাই আর স্কয়ার, অর্থাৎ এরকম হয়। তাহলে আমি যদি 2 আর পাই কে বাদ দিই উভয় পক্ষ থেকে, তাহলে স্কয়ারটা থাকবে। তো সেই জন্য 16² 3² লিখলাম। আর এইটাই হচ্ছে, যেহেতু আমাদের প্রশ্নে জিজ্ঞেস করেছে যান্ত্রিক সুবিধে, তাহলে যান্ত্রিক সুবিধে কি না, তার সংজ্ঞা হচ্ছে, আমি সংজ্ঞাটা বুঝিয়ে দিই তোমাদের, এটা তোমরা কার্যশক্তিতে একটু পড়েছো। যান্ত্রিক সুবিধা হচ্ছে কি, অতিক্রান্ত বাধা
বাই প্রযুক্ত বল, অর্থাৎ F2/W। এবারে দেখো বিটা বাই আলফার মান কত রয়েছে, স্কয়ার করেই লিখছি 9/4। তাহলে এখান থেকে লক্ষ্য করে দেখো আমরা পাচ্ছি কত 4। তার মানে এইখানে একটা সরি উপরে একটা স্কয়ার ছিল, তাহলে 64, যদি 60 স্কয়ার ছিল তাহলে 64, দেখো তোমাদের উত্তর রয়েছে 60। এবার 13 এবং 15 অনেকটাই একই রকম, শুধু একটু ফারাক হবে। এই দুটো অঙ্ক আমাদের কাজে লাগবে, আমরা এই দুটো আলোচনা করে ভিডিওটা শেষ করব। তো 13 থেকে 15 থেকে আমরা এন্ট্রান্সে লাগতে পারে এরকম প্রশ্ন, আর এইচএসও লাগতে পারে অ্যানুয়াল এক্সামিনেশনে। এই ক্ষেত্রে দেখবেন যা যা তথ্য দেওয়া রয়েছে, আমরা তোমাদের বইতে আমি পেজ নাম্বার বলে দিচ্ছি। এই ফর্মুলাটা আমরা অনেকবার ইউজ করেছি এমসিকিউ করার সময়, তো এটা তোমরা একবার দেখবে 512 পেজে ওই ভাসমান বস্তু সম্বন্ধীয় দুটি প্রয়োজনীয় সম্পর্ক। তো ফার্স্ট যে সম্পর্ক ছিল ভাসনের শর্তাবলী, সেখানে বলা ছিল বস্তুর ওজন সমান অপসারিত তরলের ওজন। তো আর্কিমিডিস নীতিতেও আমরা এটা করেছি। তো এই ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ইউজ করেছিলাম সেটা তোমরা মনে করে দেখো, আমরা যে ফর্মুলাটা ইউজ করেছিলাম সেটা ছিল কি না, আমরা শুধুমাত্র এইটুকু লিখলেও হবে। কোনটা কি তোমরা নিজেরা লিখে নেবে, যে ভাসনের শর্তানুসারে একটা ছিল বস্তু, এটা বস্তুর আয়তন, আর স্মল যেটা ছিল সেটা হচ্ছে লিকুইড কিংবা যে তরলের মধ্যে তাকে নিমজ্জিত করা হয়েছে, যেটা হচ্ছে ভাসছে আর কি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখবে তোমাদের প্রশ্নতে কি কি দেওয়া হয়েছে। এম রয়েছে সেটা কত 300 গ্রাম, ডি রয়েছে 1.03 গ্রাম পার সেমি কিউব, আর স্মল ভি রয়েছে সেটা কত বস্তুর আয়তনের অর্ধেক। কারণ প্রশ্নটাকে ভালো করে পড়ে রাখো, পরিষ্কার বলা রয়েছে যে বস্তুর আয়তনের অর্ধেক লবণ জলের বাইরে আছে, তাহলে নিমজ্জিত কত আছে, অর্ধেকটা আছে। তো নিমজ্জিত অংশের আয়তন অর্ধেকটা হয়ে গেল। এবার জিজ্ঞেস করেছে কি না বস্তুর আয়তন ও তার উপাদানের ঘনত্ব কত, এইটা জিজ্ঞেস করেছে আর কি। তো এটা আমরা প্রথমে ডিটা বের করব, ক্যাপিটাল ডি টাই। তো এই ক্ষেত্রে আমরা কি করব না, আমাদের এই ক্ষেত্রে মানটা আগে বসাই। ভি ডি জানি না, স্মল ভি জানি, আর ডি এখনই পেয়েছি। তাহলে এখান থেকে দেখো ভি ভি কেটে গেল, ডি ইজিলি পেয়ে গেলাম আমরা 1.03/2। তার মানে এখান থেকে আমরা পেলাম 0.515 গ্রাম পার সেমি কিউব। তাহলে আমাদের জিজ্ঞেস করেছি কি আয়তন, আয়তন কি হবে না ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন, তাহলে ভর বাই ঘনত্ব। এটাকে যখন আমি ডিভাইড করছি, তো ডিভাইড করে যেটা আসছে 582.5 সেমি কিউব। তো এই মানটা পাচ্ছি, দেখো উত্তরে তোমাদের এইটাই রয়েছে। তো দুটোই পেয়ে গেলাম আমরা, দুটোই आंसर পেয়ে গেছি। 15 দাগের প্রশ্ন, এটাও একই রকমই প্রশ্ন, মানে এই একই সূত্রই থাকবে। আমি তোমাদের একটু হিন্টস দিলেই তোমরা পারবে। একই সূত্র, ভাসনের যে শর্ত সেটাই থাকবে, VDG = স্মল VDG। তাহলে জি তো এমনি কেটে যাচ্ছে, তোমরা ওটাকে বাদই রাখো, তাহলে এটা হচ্ছে শর্ত। তো প্রশ্নটা তোমরা লক্ষ্য করে দেখো, স্মল v সমান দেওয়া রয়েছে কত, স্মল v এর মান রয়েছে 5/9 ক্যাপিটাল V। তো সেটা বসিয়ে দেবো, আর ক্যাপিটাল V তো এদিকে অ্যাজ ইট ইজ থাকছে। এবারে ক্যাপিটাল D অর্থাৎ বস্তুর ঘনত্ব জিজ্ঞেস করেছে, আর এমনি যে ঘনত্ব, যেহেতু প্রশ্নতে যদি লক্ষ্য করে দেখা হয় যেহেতু পারদ রয়েছে, তো পারদের ঘনত্ব কত রয়েছে 13.59। তাহলে d টা তো জানা নেই, স্মল d জানা আছে 13.59। তো দেখো v v কেটে গেল, তো ইজিলি আমরা ক্যাপিটাল D টা পেয়ে যাচ্ছি 5 * 13.59 বাই 9। ডিভাইড করলে যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 7.55। সিজিএসই আছে 7.55 গ্রাম পার সেমি কিউব। দেখো উত্তরও কিন্তু তাই রয়েছে। তো এই ভিডিওতে এই অবধি। সেট 1 এর আরো কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে 16 থেকে 29 এর মধ্যে, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করে সেট 1 টা কমপ্লিট করব, এবং তারপরের ভিডিওতে সেট 2 এর গুটি কয়েক, খুব বেশি যেহেতু প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসে না, জানো তোমরা স্থিতিস্থাপকতা থেকে তাপ সঞ্চালনের আগে অবধি, অবস্থার পরিবর্তন অবধি প্রায় 9টা থেকে 10টা চ্যাপ্টার। সেখানে বিভিন্ন বইতে বিভিন্ন রকমের থাকে, কোনো বইতে 10টা চ্যাপ্টার, কোনো বইতে 7টা চ্যাপ্টার।
তো সেই রকমই তো মোটামুটি 8টা থেকে 10টা চ্যাপ্টার, সেই চ্যাপ্টার 10টা মিলে 10 নাম্বার। তো প্রশ্ন বিভাজন হওয়ার সময় অনেক সময় পদার্থবিদ্যা থেকে কিছু প্রশ্নও থাকে না, এরকমও বছর গেছে, আবার কিছু বছর আসছে 3 নাম্বার আছে 2 নাম্বার আছে। তো ওই জন্য আমি বলবো যে খুব বড় বড় অঙ্ক করা খুব একটা প্রয়োজন নেই, তার থেকে তোমরা এক্সাম্পল প্রশ্নবিদ্যা কিটাগের ওগুলো সলভ করলে আরো প্র্যাকটিস হবে, কিংবা এন্ট্রান্সের প্রশ্নগুলো করলে বরং বেশি লাভ হবে। তো এই ভিডিওতে এই অবধি। নেক্সট ভিডিওতে আমরা সেট 1 এর আর কিছু নিউমেরিক্যালস নিয়ে আবার আলোচনা করব। সুস্থ থেকো, ভালো থেকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন বাই।